সিরিয়াল মাফিক কক্সবাজার ভ্রমণের সমস্ত ভিডিও পরপর দেওয়ার কথা থাকলেও মোবাইলে কিছু সমস্যার কারণে বা পেজে কিছু সমস্যার কারণে আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আচ্ছা যাই হোক, এখন কিন্তু টুকিটাকি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওগুলো পরপর দেখেছেন তারাই জানতে পারবেন আমরা যখন ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম তার পরের দিন সকালবেলায় কিন্তু আমরা রওনা দিয়েছিলাম হিমচুরি এবং ইনানি বিচের উদ্দেশ্যে। তারপর যাওয়ার কথা ছিল টেকনাফ জিরো পয়েন্টে, মানে একদিনে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব। আর আমাদের যেহেতু লোক সংখ্যা অনেক বেশি ছিল তাই আমরা নিয়েছিলাম খোলা জিপ। লোক সংখ্যা কম থাকলে আপনারা অটোরিকশা কিংবা সিএনজি যুগেও ঘুরতে পারেন। হিমচুরির এই রাস্তাটা এতটাই সুন্দর যা বলার বাহিরে। যারা কক্সবাজার এসেছেন অথচ হিমচুরি করেননি এমন লোক হাতে পাওয়া খুবই কম আছে। আর হিমছড়ি এবং ইনানি বিচ দুইটা কিন্তু একই রাস্তায় অবস্থিত, মানে একটা রাস্তা দিয়েই যেতে হয়। তাই হাতে কিছু সময় নিয়ে আপনি হিমছড়ি ঝর্ণা কিংবা পাহাড় ঘুরে দেখার পাশাপাশি ইনানি বিচেও যেতে পারেন। খুবই কম সময়ের মধ্যেই এসে পড়েছিলাম হিমছড়ি ঝর্ণার কাছে। আর হিমছড়ির রাস্তাগুলো এক পাশে যেমন সুবিশাল সমুদ্র সৈকত আর অপর পাশে সবুজে পাহাড় ঘেরা আর খোলামেলা জিপ হওয়াতে কিন্তু আমরা চারপাশের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এই জিপটা যেহেতু আমাদের সারাদিনের জন্য রিজার্ভ করা ছিল তাই ভালো কোনো স্পট দেখলেই কিন্তু ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিচ্ছিল একটু ঘুরে দেখার জন্য। আর অবশেষে আমরা এসে পৌঁছালাম হিমছড়ি ঝর্ণা এবং পাহাড়ের কাছে। প্রথমে টিকিট কেটে নিয়েছি ঝর্ণা দেখার জন্য। হিমছড়ির পাহাড়টা কিন্তু একদমই কাছে ছিল, তবে ঝর্ণাটা কিন্তু একদম একটু ভিতরের সাইডে পড়েছে। আর চারপাশে দেখতে পাবেন বার্মিস মার্কেট, তাইলে এখান থেকেও শপিং করে নিতে পারেন টুকিটাকি জিনিস। কিছুটা পথ হাঁটার পরে আমরা দেখতে পেলাম হিমছড়ির ঝর্ণা, তবে এই ঝর্ণা নিয়েও অনেক গালগপ্প শুনেছি, মানে এই ঝর্ণাটা নাকি বর্ষাকালে একদম পূর্ণতা পায়। এখন খুবই হালকা পাতলা হয়ে পানি বয়ে চলছে। আর এই তো পানিগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ, চারপাশের পরিবেশটা তেমন ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। আর এই তো আমরা এমন একটা জায়গাতে এসেছি চারপাশটাতেই কিন্তু পাহাড় ছিল আর মাঝখানে এই সামান্য কিছু গলির মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। এখানেও কিন্তু অনেক লোকের সমাগম ছিল। আমরা কিন্তু নভেম্বর মাসের একদম লাস্টের দিক দিয়ে গিয়েছিলাম। আমাদের এদিকে যে পরিমাণ শীত ছিল ওইখানে কিন্তু শীতের একদম পালাই পাইনি, তবে এই ঝর্ণাটার কাছে এসে অনেকটুকু সময় শীতল অনুভব পেলাম। মানে কক্সবাজার আসার পর থেকেই এত পরিমাণ গরম অনুভব করছিলাম, তবে গেট দিয়ে প্রথমে যখন এই ঝর্ণাটার দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই শীতল অনুভব করলাম আর একটু ঠান্ডা ঠান্ডা ফিলও পাচ্ছিলাম। এর আগেও যখন হিমছড়িতে এসেছিলাম তখন অবশ্যই এই স্পটটা এত বড় ছিল না, আরো ছোট পরিসরে ছিল। হয়তো লোকজনের সমাগম বেশি ছিল বিদায় তারা এই স্পটটা আর একটু বড় আঙ্গিকে নিয়েছে। তারপর চলে গিয়েছিলাম পাহাড়ের দিকে। যদিও পাহাড়ে ওঠার তেমন একটা ইচ্ছা ছিল না, কারণ এর আগেও যখন এসেছিলাম তখন কিন্তু পাহাড়ে উঠে নাজেহাল অবস্থা ছিল, তাই আর সেই রিস্ক নিচ্ছি না। যদিও আমাদের টিকিট কাটাই ছিল, চাইলেই কিন্তু আমরা যেতে পারতাম। তারপর ঝর্ণা দেখে আমরা একটু বের হয়ে গেলাম। গেটের বাহিরে এসেই দেখতে পেলাম ঝাউবন। আর এই ঝাউবনটাও কিন্তু সাগরের কূল ঘেঁষে অবস্থিত, মানে প্রথম দিকেও আপনি সামান্য সাগরের কিনারা পাবেন। তারপরে এই তো কাঠের পুল দিয়ে পার হচ্ছিলাম আমরা এই সাগরের কিনারাটুকু। এরপরে কিন্তু ঝাউবনের দিকে এগোচ্ছি। আর ঝাউবনটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মানে চারপাশটা একদমই নীরব এবং শুনশান পরিবেশ। তবে এই ঝাউবনটা পার হইলেই কিন্তু সামনে আবার একটা বিচ রয়েছে। এই সামান্য রাস্তাটুকু এগিয়ে যেতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ একদমই বালুচরের মতো ছিল। বিচটুকু কিন্তু অনেকটাই দূরে ছিল, তাই তেমন একটা অগ্রসর হয়নি। কারণ সামনেই তো ইনানি বিচ আছে, তাই এখানে আর যাওয়া হয়নি। অল্প একটু যাওয়ার পর আবার ব্যাক করলাম। আর ওই দিনের তাপমাত্রা এত বেশি পরিমাণ ছিল যে আমরা সবাই অল্প একটু হাঁটাতেই ক্লান্ত হয়ে পড়েছিলাম।